মা বোনদের স্বস্তি দিতেই ফ্যামিলি কার্ডের পরিকল্পনা, বললেন তারেক। ভোটে নির্ধারণ হবে উদার উগ্রপন্থী রাজনীতির ভবিষ্যৎ, মন্তব্য ফখরুলের। বিভাজন নয়, ঐক্যের ভিত্তিতেই আগামী দিনের রাজনীতি, বললেন জামাত আমির। নতুন ও সমৃদ্ধ বাংলাদেশের রূপরেখা উত্থাপন। ব্যালট পেপারে প্রতীকের সারি তৈরিতে পক্ষপাতিত্ব হয়নি, দাবি সিইসির। প্রবাসীদের ভোটাধিকার রক্ষায় অংশীজনের সহযোগিতা কামনা। এবং জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিশ্বে নজিরবিহীন দৃষ্টান্ত, বললেন প্রধান উপদেষ্টা। জাতির ইতিহাসেও বড় দিক নির্দেশনা। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। মা বোনদের সচ্ছলতা দিতে বিএনপি ফ্যামিলি কার্ডের পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীর টিএনটি মাঠে কড়াইলবাসীর আয়োজনে দোয়া মাহফিলে অংশ নিয়ে একথা বলেন তিনি। ক্ষমতায় গেলে কড়াইলবাসীর জন্য আধুনিক আবাসনের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। বিএনপি মানুষের জন্য রাজনীতি করে বলেও মন্তব্য করেন তিনি। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। গণতান্ত্রিক আন্দোলনের আপসীর নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানী টিএনটি মাঠে দোয়া মাহফিলের আয়োজন করে কড়াইলবাসী। এতে অংশ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান সহ কড়াইলের বাসিন্দারা। দোয়া পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা বেগম খালেদা জিয়ার শাসনামলে দেশের মানুষের কল্যাণে শিক্ষা, স্বাস্থ্য, খাল খনন সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান তুলে ধরেন। দোয়া মাহফিল অনুষ্ঠান এমন একজন মানুষের জন্য আজকে আপনারা আয়োজন করেছেন। এই মানুষটি যখন জীবিত ছিলেন উনি সকল সময় চেষ্টা করেছেন কিভাবে বাংলাদেশের মানুষকে উন্নয়ন করা যায়, কিভাবে দেশের উন্নয়ন করা যায়, কিভাবে বাংলাদেশের মানুষের বিপদে আপসে পাশে দাঁড়ানো যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন জীবিত ছিলেন, উনি যখন দেশ পরিচালনা করেছেন, সেই সময় আমরা দেখেছি কিভাবে উনি খাল খনন করেছিলেন। সেই খাল দিয়ে পানি এসেছিল এবং সেচ ব্যবস্থা সহ বিভিন্ন উপকার মানুষ পেয়েছিল সেই খাল খননের মাধ্যমে। বিএনপি সরকার গঠন করলে মা বোনদের সচ্ছলতা আনতে ফ্যামিলি কার্ড দেওয়া সহ বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন দলটির চেয়ারম্যান। পাশাপাশি কড়াইলবাসীর জীবনমান উন্নয়নে পুনর্বাসন সহ বিভিন্ন সুবিধা দেওয়ার কথাও বলেন তিনি। সচ্ছলভাবে যাতে চলতে পারেন, আমরা মা বোনদের জন্য ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড দিতে চাই। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন যাতে করে মা বোনদের উপকার হয়, আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দেন, আমরা সেই কৃষকদের জন্য কৃষক কার্ড নামে একটি কার্ড দিতে চাই, যার মাধ্যমে তাদের কাছে আমরা কৃষির সুবিধা পৌঁছতে চাই। দালানে যে থাকে তার সন্তান যেমন শিক্ষার সুবিধা পাবে, ঠিক একইভাবে কড়াইল বস্তিতেও যে মানুষগুলো থাকে তাদের যারা সন্তান আছে তারাও ঠিক ওই দালানের মানুষের সন্তান যেভাবে শিক্ষা ব্যবস্থা পাবে, যেভাবে খেলাধুলা শিখবে, যেভাবে বিদেশি ভাষা বলতে শিখবে, আমরা চাই কড়াইল বস্তিবাসী যারা আছেন তাদের সন্তানরা একইভাবে বিদেশি ভাষা যাতে শিখতে পারে। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ছোট ভাই আরাফাত রহমান কুকুর পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলনে নিহত ও ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। নেতাদের জন্য কল্যাণ, আমাদের লিডারের জন্য কল্যাণ, তুমি আসমান থেকে ফয়সালা করে দিবে মাওলা। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে বিএনপি ছাড়া দেশের আর কোনো রাজনৈতিক দল পানি, স্বাস্থ্য, শিক্ষা, বেকার সমস্যা সহ যানজট সমাধানে এখন পর্যন্ত কোনো পরিকল্পিত পরিকল্পনা দিতে পারেনি বলে মন্তব্য করেন তারেক রহমান। মঙ্গলবার রাতে রাজধানীর চেয়ারম্যান বাড়ি মাঠে খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও মতবিনিময় সভায় তার দলের পরিকল্পনার কথা জানান তিনি। গার্মেন্টস ও রেমিটেন্স যোদ্ধাদের ক্ষেত্রে বিশেষ নজরদারি বাড়ানোর বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হবে বলে জানান তারেক রহমান। বলেন, বেকার সমস্যা লাঘবে তরুণ প্রজন্মকে আইটি সেক্টরে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা সহ আইটি পার্ক স্থাপন করা হবে। যেই পরিকল্পনাগুলো আপনাদের সামনে তুলে ধরেছি সেগুলা আপনার সন্তান, আপনার পরিবার, আপনার প্রতিবেশী, আপনার দেশের মানুষ সামগ্রিকভাবে আমাদের সকলের জন্য কিছুটা হলেও বেটার হবে। আপনি বুক ভরে শ্বাস নিতে পারবেন, আপনি নিশ্চিন্তে পানি পান করতে পারবেন, আপনি নিশ্চিন্তে রোডে হয়তো ট্রাফিক জ্যাম হবেই কিন্তু কম হবে।
এরকম পরিস্থিতি তৈরি হবে। আপনি পত্রিকা খুললেই বেকার সমস্যার সমাধানের কমে আসছে এরকম কিছু নিউজ পড়তে পারবেন। আপনি হেলথের ব্যাপারে আপনি কিছুটা হলেও নিশ্চিত হতে পারবেন। বাংলাদেশ উদারপন্থী নাকি উগ্রপন্থীদের হাতে যাবে তা এই নির্বাচনেই নির্ধারণ হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, কয়েকটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে। অতীতে বাংলাদেশকে অস্বীকারী গোষ্ঠীই বেশি অপপ্রচারে লিপ্ত বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। বিএনপি ক্ষমতায় আসলে পুঁজিবাজারেও ব্যাপক সংস্কার করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি হোটেলে নির্বাচন পরবর্তী প্রেক্ষাপটে দেশের সামগ্রিক অর্থনৈতিক গতিপথ, রাজনৈতিক বাস্তবতা এবং পুঁজিবাজারের ভবিষ্যৎ সম্ভাবনা ও কাঠামোগত রূপান্তর শীর্ষক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি। আমির খসরু বলেন, প্রতিনিয়ত বিনিয়োগকারীরা দেশে আসছে, তবে অপেক্ষা করছেন নির্বাচিত সরকারের জন্য। রাজনৈতিক স্থিতিশীলতা আসলে দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক হয়ে আসবে। Lot of reforms, lot of deregulation, liberalization, and we have to go and have faith in the market, be it in the exchange rate, be it the capital market, be it in import and export. So let the market decide, and that will give confidence to all the investors at home and abroad, and also investors to the capital market. নতুন ও সমৃদ্ধ বাংলাদেশের নীতিগত রূপরেখা তুলে ধরল জামাতে ইসলামী। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত পলিসি সামিটে এই রূপরেখা উপস্থাপন করেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, ভবিষ্যতের বাংলাদেশ হবে বৈষম্যহীন, স্বচ্ছ ও মানবিক, যেখানে বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির মূল ভিত্তি। এদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জামাতের নায়েবে আমির বলেন, নির্বাচনের আগেই একটি দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে প্রশাসন। আরও জানাচ্ছেন মফিউর রহমান। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সকালে রাজধানীর একটি হোটেলে পলিসি সামিটের আয়োজন করে জামায়াতে ইসলাম। এতে যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, রাজনৈতিক নেতা, বুদ্ধিজীবী, সাংবাদিক, গবেষক সহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ। আলোচনায় অংশ নিয়ে জামাতের নারী নেতৃত্ব ও নারী সংসদ নির্বাচন বিষয়সহ দেশ গঠনে তাদের ভূমিকা কি হবে তা জানতে চান বিশিষ্টজনরা। পাশাপাশি নানা পরামর্শ দেন তারা। Real balance of power. It should not be the dictatorship of the Prime Minister in the country anymore. From the demand side, what we don't see as an economist, the supply side, and the supply side are the resources. So how much all these things are going to cost? The costing becomes a major issue. মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতার মূল লক্ষ্য ছিল ন্যায় বিচার ও অর্থনৈতিক মুক্তি উল্লেখ করে বর্তমানে দেশের স্থিতিশীলতা নিশ্চিত করাই প্রধান চ্যালেঞ্জ বলে জানান জামাতের আমির। We want Bangladesh to aspire to be a modern market economy that also believes in social justice and where no citizen is left behind. We want a country that aspires to supporting national sovereignty first and also is a responsible and active regional and global partner. গেল 17 বছরে শাসন ব্যবস্থার ব্যর্থতা ও কর্তৃত্ববাদী চর্চার কারণে গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। We had faced 15 years of authoritarian rule of the previous regime under which
we saw the most horrific torture of opponents, repression of political freedoms, mismanagement of the economy on a mass criminal scale, and the systemic dismantling of the democratic institutions. পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জামাতের নায়েবে আমির বলেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড চায় জামাত, না হলে অবস্থা বুঝে পরবর্তী পদক্ষেপ নেবেন। আমরা আশা করি সুস্থ হবে, তবে কিছুটা ব্যত্যয়তা আমরা লক্ষ্য করছি, সেগুলো রিপেয়ার করার জন্য আমরা চেষ্টা করছি। সরকারি অ্যাটিটিউডে একটি দলের প্রতি অধিকতর বায়াসনেস দেখেছি, যেমন প্রটোকলের কথা বলেন, সিকিউরিটির কথা বলেন, এবং কোনো জায়গায় অফিসাররা কিছুটা বায়াসড রোল প্লে করছে। জামায়াতের মধ্যে পর্যায়ক্রমে নারী নেতৃত্ব ও সাংসদ দেখা যাবে বলেও জানান তিনি। নারী থেকে ডাইরেক্ট ইলেকশনে দিতে সেখানে আমরা এগ্রি করেছি এবং আমরা এটা বাধ্য থাকবো। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার রক্ষার চেষ্টায় অংশীজনদের সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। ব্যালট পেপারে প্রতীকের শাড়ি তৈরিতে পক্ষপাতিত্ব করা হয়নি বলেও উল্লেখ করেছেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় রাজনৈতিক দলসহ অংশীজনের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। এদিকে আদালতের রায়ে ঢাকা 15 আসনের প্রার্থী তালিকায় পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। এমআর আসাদের প্রতিবেদন। মঙ্গলবার সকালে সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে যান সুইডিশ রাষ্ট্রদূত। সাক্ষাতে এআই এর অপব্যবহার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আলোচনা হয়। পরে সাংবাদিকদের ব্রিফ করেন ইসি সচিব। ওনারা এসেছিলেন আমাদের সার্বিক পরিস্থিতিটা জানার জন্যে, এবং আমাদের ইলেকশনের পদ্ধতি কি, পার্টি রেজিস্ট্রেশনগুলোর পরে অ্যাপিল প্রসেসটা কীভাবে হ্যান্ডেল করা হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো জানতে চেয়েছিলেন। এবং সে ব্যাপারে আপনারা যতটুকু জানেন, আমরা যতটুকু জানি, আমরা তাদেরকে বলেছি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে আদালতের রায়ে ঢাকা 15 আসনে প্রার্থী তালিকায় পরিবর্তনের কথা জানান রিটার্নিং কর্মকর্তা। আমার ঢাকা 13-15 আসনে এখনো পর্যন্ত কোনো প্রার্থী লিখিতভাবে ওই ধরনের কোনো অভিযোগ দাখিল করেন নাই। এদিন বিকেলে নির্বাচনের অংশীজনদের কাছে পোস্টাল বিডির তথ্য তুলে ধরে ইসি। সেখানে প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রবাসীদের ভোটের রায় দেশের নেতৃত্ব নির্বাচনে ভূমিকা রাখবে। আমরা অত্যন্ত সাহসিকতার সাথে এই রিস্কটা নিয়েছি, নোয়িং ফুললি ওয়েল যে এর মধ্যে বহু ঝামেলা আসবে, বহু চ্যালেঞ্জ আসবে, এবং আমরা একটা অজানা এরিয়াতে ঢুকে পড়েছি, এবং আমরা শপথ নিয়েছিলাম, কমিটমেন্ট ছিল যেটা আমাদের, এটা আমরা বাস্তবায়ন করবই এনিহাউ। এবং এই বাস্তবায়ন করার প্রক্রিয়া শুরু থেকে এ পর্যন্ত আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি। পোস্টাল ব্যালট নিয়ে সংশ্লিষ্টদের সহযোগিতা চান সিইসি। বলেন, নতুন উদ্যোগে ভুল ত্রুটি হলে দ্রুতই কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। যে কোনো একটা নতুন উদ্যোগে কিছু হয়তো বা ভুল ত্রুটি হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। আমি ভুল হয়েছে বলবো না, অনেক সময় আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হয়ে গেলে, কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেলে দেখবেন যে নিজে বুঝবেন যে না, এখানে আসলে অন্য কোনো মোটিভ কাজ করে না, এই জিনিসটা হয়েছে। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। পরিবর্তনের জন্য মানুষ গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দেবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার দুপুরে পটুয়াখালীতে গণভোট নিয়ে আয়োজিত প্রচারণামূলক কার্যক্রমে অংশ নিয়ে একথা বলেন তিনি। বিশেষ এবং সংকটময় পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এখন স্থিতিশীলতা বজায় রেখে রাষ্ট্র সংস্কারের দিকে এগিয়ে যাওয়াই প্রধান লক্ষ্য। সংস্কার হবে একদিনে হয়ে যায় না, সময় লাগবে। এই কারণেই কিন্তু সংস্কারের যে কমিশনগুলো এসেছিল তাদের যে রিকমেন্ডেশন, সেটার ভিত্তিতে একটা দাঁড় করানো হয়েছে চার্টার। সেই চার্টার অনুযায়ী আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনাদের উপরে ছেড়ে দেওয়া হয়েছে যে আপনারা পরিবর্তন চান কিনা। যদি আপনারা চান পরিবর্তন আগের অবস্থা থেকে, এবং যাতে আগের অবস্থা আবার সৃষ্টি না হয়, সেজন্য কিন্তু এই বিকল্পটা আনা হয়েছে। আপনারা যদি হ্যাঁ বলেন। নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র উদ্ধারের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার বৈঠকে এ তাগিদ দেন ডক্টর ইউনুস। পরে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার নির্দেশনা তুলে ধরেন প্রেস সচিব শফিকুল ইসলাম। তিনি বলেছেন, দেশে 4টি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে নিকার।
এছাড়া অর্থ মন্ত্রণালয়ের আওতায় রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব স্থাপনা বিভাগ নামে দুটি প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিশ্বের জন্য নজিরবিহীন দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বলেছেন, এই জাদুঘর জাতির একটি দিক নির্দেশনা হয়ে থাকবে, যাতে গেল 17 বছর ধরে চলা নৃশংসতার ইতিহাস আর ফিরতে না পারে। মঙ্গলবার বিকেলে গণভবনে অবস্থিত জুলাই স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন রাজু আলাউদ্দিন। 24শে জুলাই আগস্ট ছাত্র আন্দোলনের অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে গণভবনে নির্মাণ হয় জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। মঙ্গলবার বিকেলে এর চূড়ান্ত পর্যায়ের কাজ পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি, জামায়াতে ইসলামে, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। জাদুঘরে জুলাই অভ্যুত্থানের ছবি, শহীদদের পোশাক, চিঠিপত্র, গুরুত্বপূর্ণ দলিল এবং অডিও ভিডিও সহ নানা স্মৃতিদেহ সংরক্ষণ করা হয়। সেখানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের দৃশ্য তুলে ধরা হয়। প্রধান উপদেষ্টা ফ্যাসিস্ট শাসনামলে গুম, রাষ্ট্রীয় দমন নিপীড়ন এবং জুলাই অভ্যুত্থানের গণহত্যা নিয়ে নির্মিত 15 মিনিটের একটি প্রামাণ্যচিত্র দেখান। ডক্টর ইউনূস বলেন, জুলাইয়ের শহীদদের রক্তের তাজা থাকতেই এই জাদুঘরে নির্মাণের সম্ভব হয়েছে, যা বিশ্বের অন্যান্য দৃষ্টান্ত। ভবিষ্যতে জাতি কোনো সংকটে পড়লে এখান থেকেই পথ খুঁজে পাবে। যারা এটা তৈরি করেছে এত চমৎকার ভাবে, এখনো সম্পূর্ণ হয়নি, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ, জাতি কৃতজ্ঞ। অনন্য একটা জাদুঘর তৈরি করার জন্য এই জাদুঘর এই দিশাহারা জাতির পথ খুঁজে দেবে। শিক্ষার্থী সহ সবাইকে জাদুঘরে পরিদর্শনের আহ্বান জানিয়ে তিনি বলেন, আয়নাগরের অভিজ্ঞতা মানুষকে ভয়াবহ নৃশংসতা বুঝতে সাহায্য করবে। এত টাটকা ইতিহাস নিয়ে জাদুঘর বোধহয় দুনিয়ার কোথাও হয়নি, আশা করি আর হবে না। রক্ত না শুকাতেই জাদুঘর করে এই জাদুঘরে জাতির জন্য দিক নির্দেশনা হয়ে থাকবে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। রাজু আলাউদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যা মামলার রায় দিয়ে পিছিয়েছে। নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী 26 জানুয়ারি। মঙ্গলবার দুপুরে চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1 রায়ের নতুন দিন ধার্য করেছেন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, রায় পুরোপুরি প্রস্তুত না হওয়ায় এই সিদ্ধান্ত। এদিকে রামপুরায় 28 জন হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। মুদাসির আলীর প্রতিবেদন। 2024 সালে গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতনের দিন মার্চ টু ঢাকা কর্মসূচিতে রাজধানীর চানখারপুলে আন্দোলনকারীদের ওপর ব্যাপক দমনপীড়ন চালায় পুলিশ। গুলিতে প্রাণ যায় আনাস, জুনায়েদ, ইয়াকুব, রাকিব, ইসমামুল ও মানিকের। মানবতা বিরোধী অপরাধের সেই মামলায় আসামি করা হয় 8 জনকে, যাদের সবাই পুলিশ বাহিনীতে কর্মরত ছিলেন। এদের মধ্যে গ্রেফতার 4 জনকে মঙ্গলবার সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এরা হলেন শাহবাগ থানার সাবেক পরিদর্শক আরশাদ হোসেন, কনস্টেবল সুজন মিয়া, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম। মামলায় পলাতক রয়েছেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার আখতারুল ইসলাম এবং রমনা জোনের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। চানখারপুলে 6 জনকে হত্যা মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল 20 জানুয়ারি। তবে ওই দিনই রায়ের তারিখ কিছুটা পেছানো হয়। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, রায় পুরোপুরি প্রস্তুত না হওয়ায় এই সিদ্ধান্ত। রায়টি সম্পূর্ণভাবে প্রস্তুত হয়নি, সে কারণে আগামী 26শে জানুয়ারি এই মামলার রায় তারা প্রদান করার জন্য পুনরায় তারিখ নির্ধারণ করেছেন। এই মামলায় দৃষ্টান্তমূলক শাস্তি হলে পরবর্তীতে রাষ্ট্রীয় বাহিনীকে দিয়ে কেউ আর নির্মমতা চালাতে পারবে না মত দেন তাজুল ইসলাম। বলেন, রায়ের পর পুলিশ বাহিনীতে কতটা প্রভাব পড়বে তার চেয়ে ন্যায় বিচারের বিষয়টি মুখ্য। যখন অপরাধ হবে, অপরাধের বিচার করতে হবে, এটা ন্যায় বিচারের দাবি, এটাই সভ্যতার দাবি।
এর বাইরে কোনো কিছু কনসিডার করার সুযোগ নেই। তবে আসামি পক্ষের আইনজীবী বলেন, রায় সর্বোচ্চ শাস্তি হলে তাতে অবশ্যই বিরূপ প্রভাব পড়বে। পরবর্তী গভর্নমেন্ট যদি আপনি পুলিশকে সাজা দেন, দেখা গেল তার কিন্তু 7 দিনও টিকা খুব কঠিন হবে। 7 দিনও সে আমার কাছে টিকতে নাও পারে, কারণ পুলিশ বাহিনী তখন শুনবে না, বলবে যে আমরা কোনো অর্ডার শুনবো, পরবর্তীতে আবার নেক্সট গভর্নমেন্ট এসে আমাদের বিচার করবে। এদিকে রামপুরায় 28 জন হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। চিফ প্রসিকিউটরের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে ট্রাইব্যুনাল 1-এ শুরু হয় বিচার প্রক্রিয়া। আজকে 1 নম্বর সাক্ষী বিশ্বজিৎ রাজবংশী তার পিতা গঙ্গাচরণ রাজবংশীর হত্যার ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন। 25 ও 26 জানুয়ারি প্রথম সাক্ষীর জেরা হবে বলে জানায় প্রসিকিউশন টিম। তাকে জেরা করার জন্য আগামী 25 এবং 26 জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী হামলায় নিহত র্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভূঁইয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে র্যাব 7 প্রাঙ্গণে তার জানাজায় অংশ নেন সংস্থাটির মহাপরিচালক, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর আগে ময়নাতদন্ত শেষে র্যাব 7 এর সদর দপ্তর চট্টগ্রামের পতেঙ্গায় নেওয়া হয় তার মরদেহ। জানাজা শেষে র্যাব মহাপরিচালক বলেন, সেনাবাহিনী, র্যাব, বিজিবি সহ সব বাহিনী মিলে সন্ত্রাসীদের অভয়াশ্রম নির্মূল করা হবে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, এপিবিএন, জেলা পুলিশ সবাই মিলে, এবং আমরা জেলা প্রশাসনের সাথে অলরেডি যোগাযোগ করেছি। এইখানে এই যে একটা অভয়াশ্রম তৈরি হয়েছে সন্ত্রাসীদের, এই জায়গাগুলো যদি সরকারি জায়গা হয়, সরকার যেন তার এই জায়গা উদ্ধারের জন্য ব্যবস্থা গ্রহণ করে, এবং সেখানে আপনার যত সময় লাগে, যত দিন লাগে, এই অভয়াশ্রম, এই যে সন্ত্রাসীদের যে এখানে বসবাসের যে একটা সেটাকে আমরা নির্মূল করব। এই জন্য আমাদের যতদিন যে প্রক্রিয়া লাগে, যা কিছু লাগে, কারণ তারা কোনোভাবেই রাষ্ট্রের চেয়ে শক্তিশালী না। পলিটিক্যাল রিপোর্টার্স ফোরাম PRF এর নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের বিদায়ী সভাপতি মোহাম্মদ আলমের সভাপতিত্বে সংগঠনের বিগত দিনের কর্মকাণ্ড পর্যালোচনা করা হয়। আগামী দিনে সংগঠন পরিচালনার জন্য খন্দকার কাউসার হোসেনকে সভাপতি, জাহিদুল ইসলাম রনি ও মহসিন হোসেনকে সহ সভাপতি, ইউসুফ আলীকে সাধারণ সম্পাদক, শরীফুল ইসলাম অর্থ সম্পাদক, ওমর ফারুক সাংগঠনিক সম্পাদক ও মোহনা টিভির চিফ রিপোর্টার হুমায়ুন কবিরকে সাংস্কৃতিক সম্পাদক করে 25 সদস্যের কমিটি গঠন করা হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। জুনের মধ্যে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি না করা হলে 25% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরোপকে গ্রিনল্যান্ডের বদলে রাশিয়া ইউক্রেন যুদ্ধের উপর নজর দিতে বলেছেন তিনি। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। গ্রিনল্যান্ড দখলের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির মধ্যেই স্বশাসিত এই ভূখণ্ডে আরও সেনা পাঠিয়েছে ডেনমার্ক। ইউরোপকে গ্রিনল্যান্ডের বদলে রাশিয়া ইউক্রেন যুদ্ধের উপর নজর দিতে বলেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, গ্রিনল্যান্ড দখলে তাকে বাধা দেয়ায় আগামী 1 ফেব্রুয়ারি থেকে যুক্তরাজ্য, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড এবং ফিনল্যান্ডের পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশে 10% শুল্ক দিতে হবে। জুনের মধ্যে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করা না হলে এই শুল্ক বেড়ে 25% দাঁড়াবে বলেও হুমকি দিয়েছেন তিনি। গ্রিনল্যান্ড দখলে সামরিক অভিযান চালানোর ব্যাপারে তিনি কোনো মন্তব্য করেন। এদিকে সংঘাত নিরসন এবং গাজা শাসন ও পুনর্গঠন তদারকির লক্ষ্যে ট্রাম্প প্রস্তাবিত বোর্ড অফ পিসে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হোয়াইট হাউস জানিয়েছে, বোর্ড অফ পিসে সভাপতিত্ব করবেন ট্রাম্প নিজেই। এতে অংশ নিতে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ঐশী আলম, মোহনা সংবাদ। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। মা বোনদের স্বস্তি দিতে ফ্যামিলি কার্ডের পরিকল্পনা, বললেন তারেক। ভোটের নির্ধারণ হবে উদার উগ্রপন্থী রাজনীতির ভবিষ্যৎ, মন্তব্য ফখরুলের। বিভাজন নয়, ঐক্যের ভিত্তিতে আগামী দিনের রাজনীতি, বললেন জামাত আমির। নতুন ও সমৃদ্ধ বাংলাদেশের রূপরেখা উত্থাপন। ব্যালট পেপারে প্রতীকের শাড়ি তৈরিতে পক্ষপাতিত্ব হয়নি, দাবি সিইসির। প্রবাসীদের ভোটাধিকার রক্ষায় অংশীজনের সহযোগিতা কামনা।
এবং জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিশ্বের নজিরবিহীন দৃষ্টান্ত বললেন প্রধান উপদেষ্টা। জাতির ইতিহাসেও বড় দিক নির্দেশনা। সবাইকে আবারও শুভেচ্ছা। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।